সময়টা ডিসেম্বর মাসের শুরুর দিক। এই সময়টায় কলকাতায় হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। বছরের প্রথমেই ঠিক করেছিলাম এই বছর ডিসেম্বর মাসে মামার বাড়ি থেকে ঘুরে আসব। সারা বছর কাজের চাপে তেমন তো কোথাও যাওয়া হয় না, তাই আগে থেকেই ঠিক করে নিয়েছিলাম এবার ডিসেম্বর মাস আসলেই মা বাবাকে সঙ্গে নিয়ে মামার বাড়ি ঘুরে আসব। অফিসে আগেভাগেই বলে রেখেছিলাম 4 দিনের ছুটির জন্য। প্রাইভেট কোম্পানিতে চাকরি তো, তাই আগে থেকে ছুটি অ্যাপ্লাই না করলে আবার ছুটি পাওয়া দুরূহ। বসের দিক থেকে ছুটি অ্যাপ্রুভাল পেতে অসুবিধে হলো না, যদিও আমি ছুটি খুব একটা বেশি প্রয়োজন ছাড়া নিই না, তাই ছুটি পেতে বেশি কাঠখড় পোড়াতে হলো না আমায়। ইতিমধ্যে আমাদের যাওয়ার দিনও এসে গেল। আমরা ট্রলিপত্র সব গুছিয়ে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। সঙ্গে কিছু খাবারও নিয়ে নিলাম। এতটা সময় ধরে ট্রেনে থাকতে হবে তো, তাই মা আগেভাগেই সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়েছিল। ট্রেনে গল্প, খাওয়া দাওয়া সব মিলে সময়টা বেশ ভালোই পেরিয়ে গেল। ট্রেন থেকে যখন নামলাম তখন প্রায় সন্ধে হয়ে এসছে। ট্রেন থেকে নেমে টোটোর উদ্দেশ্যে এগোতে লাগলাম। স্টেশনের বাইরে বেরিয়ে টোটো স্ট্যান্ডে গিয়ে একজন টোটো চালককে জিজ্ঞেস করলাম, যাবে নাকি ভাই রঘুনাথপুরের মল্লিক বাড়ি? হ্যাঁ যাব, 50 টাকা লাগবে। আমার মামার বাড়ি পুরুলিয়ার অন্তর্গত রঘুনাথপুর গ্রামে। মামার বাড়ির চারপাশের পরিবেশ খুবই সুন্দর। ছোট ছোট পাহাড়, নদী, অরণ্য সব মিলিয়ে এর সৌন্দর্যতা এক কথায় অতুলনীয়। ছোটবেলায় কতবারই না এসেছি মামার বাড়িতে, তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পড়াশোনার চাপ এবং পড়াশোনার শেষ হওয়ার পরে চাকরির প্রেশারের জন্য আসা যাওয়ার পরিমাণটা একদমই কমে গেছে। তাই আগেভাগেই ঠিক করে নিয়েছিলাম এই বছরটা যাই হোক মামার বাড়িতে একবার যেতেই হবে বাবা মাকে সঙ্গে নিয়ে। এদিকে তো বেশ ঠান্ডা দেখছি। হ্যাঁ কাকাবাবু, এদিকে বেশ ঠান্ডাই পড়ে গেছে। সন্ধ্যের পরে খুব একটা লোকজন এদিকে পাওয়া যায় না, তাই আমাদের যা ব্যবসা সকালেই করে নিতে হয়। এই আপনাকে ছেড়ে আমিও বাড়ির দিকেই যাব। এরই মধ্যে মা বলে উঠল, দাদাটার যে কতদিন মুখ দেখি না, সেই 5 বছর আগে দেখেছিলাম দাদাকে। এখন আর মন খারাপ করছো কেন? এই তো আর কিছুক্ষণ পরই দেখা হবে। আমি এতক্ষণ চুপ করেছিলাম, চারপাশের এই প্রকৃতিকে দু চোখ দিয়ে মুগ্ধ হয়ে দেখছিলাম। ইতিমধ্যেই টোটো মামার বাড়ির সামনে পৌঁছে গেল। টোটো থেকে নেমে ভাড়া মিটিয়ে আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। হরিদা আমাদেরকে দেখেই এক ছুট্টে আমাদের সামনে এসে গেল। দি তোমরা এসেছো, বাবু যে কত খুশি হবে। এসো এসো। আমার মামার বাড়িটা ঝাঁ চকচকে একটা দোতলা বাড়ি। বাড়ির সামনে বেশ বড় বাগান, বাগানে অনেক রকমের গাছ লাগানো। বাড়ির চারপাশে পাঁচিল দিয়ে বাউন্ডারি করা। বাড়ির চারপাশের সৌন্দর্যটা খুবই মন আকর্ষণ করে। বৈঠকখানায় প্রবেশ করতেই মামা আসলো। আয় আয় বস এখানে, কতদিন যে তোদের দেখি না। দাদা, তোমার শরীর ভালো আছে? আরে আমি ভালো আছি, তোরা কেমন আছিস বল? তো ভালোই আছি। নারায়ণ দা, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। আগে গিয়ে যা তোর গিন্নিমাকে ডেকে আন। আগে হ্যাঁ কর্তা মশাই, অন্য তোমার কাজ কেমন চলছে? হ্যাঁ মামা, খুব ভালোই চলছে। মামি বৈঠকখানার ঘরে প্রবেশ করলো। ও, তোমরা এসে গেছো, খুব ভালো খুব ভালো। তা তুমি আসার সঙ্গে সঙ্গেই গল্প জুড়ে দিলা। আগে ওদের একটু হাত মুখ ধুয়ে জল খাবার খেতে দাও, একটু জিরোতে দাও। আচ্ছা বেশ বেশ। চলো তো সবাই, তোমাদেরকে ঘরে পৌঁছে দিই, আর খাবারও পাঠিয়ে দিচ্ছি ঘরেতেই, একটু হাত মুখ ঝুড়ে জিরিয়ে নাও। মামিমার হাতে ভাজা গরম গরম সিঙাড়া, বেগুনি আর গরম গরম চা আমাদের জন্য পৌঁছে দিয়ে গেল হরিদা আমাদের ঘরেতেই। জল খাবার সেরে একটু জিরিয়ে নিয়ে সবার সঙ্গে গল্পে বসে পড়লাম। এত দিন পরে দেখা তো, গল্প করতে করতে কখন যে ডিনারের সময় হয়ে গেল বুঝতেই পারলাম না। মামিমার হাতের তৈরি লুচি, কষা মাংস এবং পায়েসের সহযোগে ডিনারটা বেশ ভালোই হলো। ডিনার শেষ করে আমরা খুব তাড়াতাড়ি শুয়ে পড়লাম আজকে। বাবা মা একটা ঘরে শুয়েছে আর আমি তার পাশের ঘরটাতেই আছি। এইভাবেই 2 দিন গল্প আড্ডায় বেশ ভালোভাবেই কেটে গেল। ছোট থেকেই মামিমা আমায় খুব স্নেহ করেন। তার তো কোনো মেয়ে নেই,
তাই আমি মামার বাড়ি আসলেই মামিমা আমায় আদরে যত্নে ভরিয়ে দিত। এখনও তার ব্যতিক্রম হয়নি। চুলে একটু তেল দিস না, কি করেছিস চুলগুলোর? মামা, পরশু তো আমরা চলে যাব, তাই ভাবছিলাম কাল একবার একটু আশপাশ থেকে ঘুরে আসবো। বেশ বেশ ঘুরে এসো, তবে সন্ধ্যার আগে ফিরে এসো। অচেনা জায়গায় সন্ধ্যার পরে বাড়ির বাইরে থেকো না। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমি বেরিয়ে পড়লাম একটু আশপাশ থেকে ঘুরে আসতে। কলকাতায় থাকতে তো এত প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে না, তাই দেখতে দেখতে মুগ্ধ হয়ে উঠছিলাম। ঘুরতে ঘুরতে জঙ্গলের বেশ ভেতরে প্রবেশ করে গেছি। যখন খেয়াল হলো দেখলাম অনেকটা পথ এসে গেছি। ফেরার জন্য যেই পথে ধরতে যাচ্ছি দেখি জঙ্গলের আরও ভেতরে প্রবেশ করে যাচ্ছি। এবার আমি একটু আতঙ্কিত হয়ে পড়লাম। কিছু দূর হাঁটতে হাঁটতে সামনে একটা পুরনো ভাঙাচোরা বাড়ি চোখে পড়ল। বাড়িটার সামনে গিয়ে দেখা গেল দরজা ভেতর থেকে বন্ধ। বাইরে থেকে দরজা বারবার ধাক্কা দিয়েও কোনো সাড়া পাওয়া গেল না। বাড়িটার পেছন দিকে গিয়ে দেখলাম দুটো বড় বড় কাচের জানলা। এই জানলা দিয়ে আমি ঘরের ভেতরটা একটু দেখার চেষ্টা করলাম যে কাউকে দেখতে পাওয়া যায় কিনা। জানলায় চোখ দিয়ে দেখতেই আমার সারা শরীর স্তব্ধ হয়ে গেল। আমার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। দেখলাম একজন তান্ত্রিক বসে যজ্ঞ করছে। তার সামনে একটি মানুষের লাশ শোয়ানো। সে কিছু মন্ত্র বলছে মুখে, আর যজ্ঞের জ্বলন্ত কাঠ লাশটার মুখের ওপর রাখছে। আমি বারবার চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। ভয়ে আমার মুখের থেকে কোনো আওয়াজই বেরোচ্ছে না। এইভাবে যে আমি কতক্ষণ ছিলাম আমি জানি না। যখন চেতনা ফিরল, আমার সব শক্তি দিয়ে আমি দৌড়ানোর চেষ্টা করলাম। দৌড়াতে দৌড়াতে আমি একটা টোটো স্ট্যান্ডে এসে মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরতেই আমি উঠে বসি বিছানার ওপর। চারিদিকে সবাই আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে। তোর কি হয়েছিল? তুই কোথায় চলে গিয়েছিলি? আর বল তো মা, কোথায় গিয়েছিলি? এদিকে আমরা সবাই তোকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছিলাম, তোর এত দেরি দেখে। কালকে সব ঘটনা আমি বলতে শুরু করি। ঈশ্বরের অসীম কৃপা যে তুই সশরীরে ফিরে এসেছিস। হ্যাঁ, এই তান্ত্রিকের কথা আমার কানে এসছে। পাশের গ্রামের অনেক কম বয়সী ছেলে মেয়ে জঙ্গলের রাস্তা থেকে উধাও হয়ে গেছে শুনেছি। তাদের এখনো কোনো খোঁজ নেই। এখানকার স্থানীয় পুলিশ ও চেষ্টা চালিয়ে যাচ্ছে ওদের ধরার জন্য, তবে এখনো সফল হতে পারেনি। হ্যাঁ, আমিও শুনেছি এই কাপালিকের কথা। ওই পাশের বাড়ির ভোলার মা, ওর থেকেই শুনেছিলাম। হ্যাঁ, সে কম বয়সী ছেলে মেয়েদেরকেই ধরে নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে তার ওপরে সব সাধনা চালিয়ে যাচ্ছে। অনেকবার তাকে ধরার চেষ্টাও করেছে গ্রামবাসীরা, কিন্তু তাকে কখনোই তারা ধরতে পারেনি। সে নাকি খুব ভয়ঙ্কর এবং খুব শক্তির অধিকারী। তাই এই অঞ্চলের সন্ধ্যের পরেই আর ছেলে মেয়েদের রাস্তায় দেখা যায় না। ভগবানের আশীর্বাদ ছাড়া কাল হয়তো আমি বেঁচে ফিরতে পারতাম না। তবে আমাকে বাড়ি অবধি কে পৌঁছে দিল? আমার যতদূর মনে আছে আমি একটা টোটো স্ট্যান্ডে গিয়ে মাটিতে পড়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। যে টোটো করে আমরা এখানে এসেছিলাম, ঘটনাক্রমে ওই টোটো চালক সেখানে উপস্থিত ছিল। তোকে দেখে উনি চিনতে পারে এবং তার সহযোগিতাতেই তুই এখানে পৌঁছেছিস। আজ আমরা দুপুরে ট্রেনে ফিরে যাচ্ছি কলকাতায়। তবে কালকের এই ঘটনা আমার স্মৃতিতে সারা জীবন স্পষ্ট হয়ে থাকবে। এই প্রযুক্তির যুগেও সমাজের এইসব ভণ্ডতান্ত্রিকরা কুসংস্কারের হাত ধরে আরও কত নবীন যুবক যুবতীর ক্ষতি করে যাবে কে জানে।